সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর আয়োজিত বাংলার মাটি বাংলার কৃষি এই অনুষ্ঠানটি। আমাদের খাদ্য তালিকায় অর্থাৎ আমরা ভাত খাই বা রুটি খাই, এক বাটি ডাল হলে সবেরই খুব পছন্দের। সে যে ধরনেরই ডাল হোক না কেন, ডালের একটা যথেষ্ট চাহিদা রয়েছে। আমাদের প্রয়োজনীয় যে প্রোটিন, সেটা মাছ মাংস না খেয়েও শুধুমাত্র ডাল দিয়েই তার চাহিদা পূরণ করা সম্ভব হয়ে থাকে। ডালের এত চাহিদা তার সত্ত্বেও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে উৎপাদন অনেকটাই কম, ঘাটতি রয়েছে ডালে। সে কারণে আমাদের সবসময় বাইরের রাজ্য থেকে ডালকে আমদানি করতে হয়। আর ডালের তো বিভিন্ন রকম সময় অর্থাৎ বিভিন্ন মরশুমে আমরা বিভিন্ন রকমের ডাল চাষ করে থাকি। চাষি বন্ধুরা ঠিক প্রাণ খোলাভাবে চাষ করেন না, মানে ছড়িয়ে ছিটিয়ে ডাল চাষ করেন। কিন্তু ডাল চাষ করলে পরে মাটির যে গুণগত মান, মাটির স্বাস্থ্য অনেকটাই বেড়ে যেতে পারে। এই ডাল শস্য কিভাবে চাষ করবেন, তার বিজ্ঞানসম্মত পরিচর্যা কি হবে, সেই সব নিয়েই আজকের আমাদের আলোচনা। আজকের আমাদের আলোচনার বিষয় ডাল শস্যের বিজ্ঞানসম্মত পরিচর্যা। আর এই আলোচনার জন্য আমাদের মধ্যে স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন বিশেষজ্ঞ। আসুন পরিচয় করে দিই তাদের সঙ্গে। আমার বাঁ পাশেই রয়েছেন দেবডালী চৌধুরী, নমস্কার, সহকৃষি অধিকর্তা, নলহাটি ব্লক, বীরভূম। আর আমার ডান পাশেই রয়েছেন মোহাম্মদ হাসিম রেজা, সহকৃষি অধিকর্তা, রামপুরহাট, বীরভূম থেকে এসেছেন। আর দর্শক বন্ধুরা, আপনারা রয়েছেন আমাদের সঙ্গে। আজকের আলোচনা সংক্রান্ত বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে সরাসরি ফোন করতে পারেন। ফোন নাম্বার টিভি স্ক্রিনে দেওয়া হচ্ছে। আর যখন ফোন করবেন শুধুমাত্র টেলিফোনেই কথা বলবেন, টিভির ভলিউমটা একটু মিউট করে দেবেন, তাহলে আমি চলে আসি সরাসরি আলোচনায়। আমি প্রথমে ম্যাডাম আপনার কাছে জেনে নিই যে পশ্চিমবঙ্গের ডাল চাষের চিত্রটা কেমন, যদি একটু বুঝিয়ে বলেন। পশ্চিমবঙ্গে এখন বিভিন্ন সরকারি অনুদান এবং দপ্তরের পক্ষ থেকে কৃষক ভাইদের যে সচেতনতা শিবির আয়োজন করা হয়েছে তার মাধ্যমে ডাল চাষ সম্বন্ধে সচেতনতা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। 2024-25 সালের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে প্রায় 1,30,000 হেক্টর জমিতে বর্তমানে ডাল চাষ হয়ে থাকে। বেশ, আচ্ছা, এবার আমি মোহাম্মদ রেজা আপনার কাছে যাই। ধরুন এই সময় অর্থাৎ এই যে ঠান্ডার লেশ চলেছে, মোটামুটি ঠান্ডা রয়েছে, এই সময় চাষি বন্ধুরা কোন ডাল চাষ করবেন বা কোন ডাল চাষের দিকে গুরুত্ব দেবেন? এই সময় যেটা হয়, মানে আমাদের রবি মরশুমে সাধারণত মুসুরি, ছোলা, খেসারি এই জাতীয় ডাল শস্যের চাষ হয়ে থাকে এবং এই সময়ে সেটা বপন করার খুব উপযুক্ত সময়। বিশেষ করে মুসুরি, ছোলা এখন খুব ভালোভাবে বপন করা যেতে পারে, তাহলে আমাদের ছোলার ফলনও ভালো পাওয়া যাবে। বেশ, আচ্ছা দেবদালী ম্যাডাম, আপনি একটু বলুন বিজ্ঞানসম্মতভাবে, আজকের আমাদের বিষয় তো বিজ্ঞানসম্মত উপায় ডাল শস্যের চাষ। তো এই বিজ্ঞানসম্মত উপায়ে ডাল চাষের পরিচর্যা বলতে কোন কোন দিকের প্রতি নজর দেবেন চাষি বন্ধুরা? চাষটা কিভাবে করতে হবে এটা কৃষক ভাইরা জানেন, কিন্তু আমরা দপ্তরের পক্ষ থেকে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে কিভাবে চাষ করলে তাদের আয়টা বাড়বে সেই বিষয়ে বিভিন্ন দিক থেকে প্রশিক্ষণ দিয়ে থাকি। তো এই বিজ্ঞানসম্মত পদ্ধতিতে চাষ বলতে মূলত 3টি বিষয়ে আমরা নজর দিই। প্রথমটি হচ্ছে সঠিক বীজের চয়ন এবং সঠিক বীজের ব্যবহার। দ্বিতীয়টি বীজ শোধন, বিজ্ঞানসম্মত পদ্ধতিতে বিভিন্ন ছত্রাকনাশক দিয়ে বীজ শোধন। এবং তৃতীয় হচ্ছে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পরিচর্যা। আচ্ছা, এই যে বললেন সঠিক বীজ নির্বাচন বা চয়ন, এই সঠিক বীজ নির্বাচনটাই বা করবেন কিভাবে? একদম, বীজের ওপর কিন্তু অনেক কিছুই নির্ভর করে। মূলত ফলনের প্রাথমিক ধাপ হচ্ছে এই বীজের চয়ন। তো আমরা কৃষক ভাইদের পরামর্শ দিয়ে থাকি তারা যেন অবশ্যই সরকার অনুমোদিত সার্টিফাইড বীজ ব্যবহার করেন। এবার বাজারে যে সমস্ত বীজ কিনতে পাওয়া যায় তার মধ্যে সার্টিফাইড বীজ কোনটি এবং তার জেনুইনিটিটা কীরকম সেটা চেনার প্রধান উপায় বীজের মধ্যে একটি নীল রঙের কার্ড দেখতে পাওয়া যায় এবং সেখানে সার্টিফিকেট নাম্বার এবং তার সমস্ত তথ্য ওখানে দেওয়া থাকে। তো কৃষক ভাইদের আমরা অনুরোধ করব যে তারা এই মরশুমে শুধুমাত্র সার্টিফাইড বীজই যেন ব্যবহার করেন তাদের ফলনটা বাড়ানোর জন্য। আচ্ছা, যদি কেউ মানে চাষি বন্ধু তার নিজের বীজ অর্থাৎ গত বছরে ডাল চাষ করেছিলেন বা ছোলা করেছিলেন, সেই ক্ষেত্রে সেই বীজ কি পুনরায় চাষি বন্ধুরা তার জমিতে চাষ করতে পারেন?
অবশ্যই পারেন, কিন্তু সেক্ষেত্রে আমাদের দেখে নিতে হবে যে বীজের জার্মিনেশন পার্সেন্টেজ অর্থাৎ অঙ্কুরোদ্গমের হারটা কেমন। কারণ বীজটা সংরক্ষণ কিভাবে করা হয়েছে সেটা যেন এয়ারটাইট বা যাতে কোনো রকমে তার মধ্যে কোনো ময়েশ্চার বা আর্দ্রতা যাতে পৌঁছাতে না পারে সেইভাবে যেন স্টোর করা হয়ে থাকে। আর অবশ্যই বীজটা মাঠে ফেলার আগে আমরা বলবো একটা পকেট টেস্ট বা একটু সামান্য পরিমাণ বীজ জলে ভিজিয়ে তার মধ্যে সেই বীজ থেকে কতগুলো অঙ্কুরোদ্গম হচ্ছে সেইটা দেখে যেন তারা মাঠে বীজটা ফেলেন। বেশ, এবারে মোহাম্মদ রেজা আপনার কাছে জানতে চাইবো যে ধরুন যে কোনো চাষ করতে গেলে তার তো মাটির একটা গুণগত মান এবং কোন মাটিতে ভালো হবে, তাহলে এই ডাল চাষ করতে গেলে এই সময় মূলত উঁচু জমি, নিচু জমি, মাঝারি জমি, কোন জমিতে ডাল চাষের জন্য চাষি বন্ধুরা বেছে নেবেন? এই মরশুমে যে ডাল শস্য চাষ হয় মানে সাধারণত যেটা বললাম যে মুসুরি, ছোলা, খেসারি, এইসব মুসুরি আর ছোলা এরা সাধারণত জমিতে যদি জল দাঁড়িয়ে থাকে তাহলে একবারেই সহ্য করতে পারে না। সেক্ষেত্রে আমাকে জল নিকাশি ব্যবস্থা আছে এরকম মাটি বা আমার দোআঁশ মাটি যদি হয়, দোআঁশ মাটিতে এই জাতীয় ডাল শস্যের চাষ খুব ভালো হয়। বেলে দোআঁশ মাটিতেও হতে পারে, কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হবে যে সেক্ষেত্রে আমার যাতে জমিতে জল দাঁড়িয়ে বা জমে না থাকে। সেক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে যে আমার মাটি একটু ঝুরঝুরে করে নিতে হবে, এবং এর জন্য যেটা প্রয়োজন আমার ট্রাক্টরে 1 থেকে 2টো চাষ বা পরে পাওয়ার টিলারে যদি আমি একটা চাষ দিতে পারি তাহলে আমার ডাল শস্যের জন্য প্রয়োজনীয় জমি তৈরি আমি করে নিতে পারবো। আচ্ছা, এবারে ট্রাক্টর দিয়ে চাষ করার পরে সেই সময় কি কোনো সার প্রয়োগ করার দরকার আছে? সার প্রয়োগের ক্ষেত্রে আমরা ডাল শস্যের ক্ষেত্রে যেটা আমরা চাষিদেরকে বলে থাকি বা পরামর্শ দিয়ে থাকি যে সাধারণত 20-40-40 মানে আমি মূল সার হিসাবে যদি নাইট্রোজেন, ফসফেট, পটাশ ব্যবহার করি তাহলে 20 কেজি নাইট্রোজেন, 40 কেজি ফসফেট এবং 40 কেজি পটাশ হেক্টর প্রতি আমাকে প্রয়োগ করতে হবে মাটিতে। এক্ষেত্রে পুরো সারটাই আমাকে যখন আমি জমি চাষ করব সেই সময় জমিতে ভালোভাবে মিশিয়ে জমি চাষ করলে আমার খুব ভালো ফলন পাওয়া যেতে পারে। অথবা আমি যদি এক্ষেত্রে চাষিদের আরেকটা মনে রাখতে হবে যে জৈব সার প্রয়োগের ক্ষেত্রেও কিন্তু চাষিদেরকে একটু বিশেষভাবে নজর দিতে হবে যে 3 থেকে 5 যখন ট্রাক্টর দিচ্ছেন সেই সময় আগে তো বলা হতো যে গোবর সার বা কম্পোস্ট সার এই সমস্ত ব্যবহার করুন। এক্ষেত্রেও কি সেই গোবর সার বা কম্পোস্ট সার ব্যবহার করলে মানে যখন চাষ দিচ্ছেন সেই সময় করলে কি ভালো হয়? গোবর সার বা কম্পোস্ট সার ব্যবহার করলে মাটির উর্বরতা ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পায়। সেক্ষেত্রে আমার ওই ট্রাক্টর দেওয়ার ঠিক আগে আমি গোবর সার বা কম্পোস্ট সার মাটিতে ছড়িয়ে তারপরে যদি আমি চাষটা দিই তাহলে সেই জমিতে ভালোভাবে গোবর সারটা বা কম্পোস্ট সারটা পুরো মানে সঠিক পরিমাণে আমার পুরো জমিতে ছড়িয়ে যাবে, এবং সেক্ষেত্রে আমার পরবর্তীকালে গাছের শিকড় বা গাছের মানে শিকড়ের গ্রোথ হোক বা গাছের ফলনের ক্ষেত্রে বা গাছের বৃদ্ধির ক্ষেত্রে অনেক সাহায্য করে। বেশ, আচ্ছা এইবারে ম্যাডাম আপনার কাছে জানি ধরুন যে ডাল চাষ যে চাষি বন্ধুরা করবেন তাহলে বিঘা প্রতি বা একর প্রতি কতটা পরিমাণ বীজের দরকার রয়েছে? বীজের হারটা শস্যের ওপর নির্ভরশীল। এই মরশুমে মূলত মুসুরি, ছোলা এবং খেসারি এই 3 ধরনের ডালই চাষি বন্ধুরা চাষ করে থাকেন। তার মধ্যে মুসুরি এবং খেসারি আমরা দপ্তর থেকে বলে দিয়েছি যে এটার অপটিমাম ডোজ হচ্ছে 4 কেজি প্রতি বিঘা, এবং যদি ছোলা হয় সেক্ষেত্রে এটি 6 থেকে 8 কেজি বিঘা প্রতি হারে কৃষক বন্ধুরা ব্যবহার করতে পারেন। বেশ, আচ্ছা ছোলার তো যে জাত রয়েছে ধরুন কোন ছোলাটাকে ব্যবহার করবেন, বা অন্য ক্ষেত্রে মানে যদি মসুরের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে কি জাত ব্যবহার করবেন? মসুরের ক্ষেত্রে সুব্রত, মৈত্রী, এছাড়া পুষা অ্যাজেটি এই 3 ধরনের জাতই আমরা চাষি বন্ধুদের বলে থাকি, এটা উচ্চ ফলনশীল জাত। এছাড়া ছোলার মধ্যে অনুরাধা, মহামায়া 1, মহামায়া 2 এগুলো করা যেতে পারে। আর খেসারিও কিছু কিছু জায়গায় চাষ হয়ে থাকে। খেসারির ক্ষেত্রে প্রতীক, রতন, নির্মল এই জাতীয় জাতগুলি হচ্ছে উচ্চ ফলনশীল জাত, এবং এরা রোগ পোকাও প্রতিরোধী জাত। তো এইগুলো করলে মোটামুটি ফলনটা একটা পাওয়া যায় ঠিকঠাক। বেশ, মোহাম্মদ রেজা আপনার কাছে জেনে নিই এবারে ধরুন জমি তৈরির সময় সারের কথা বলেছেন যে জৈব সার দিতে হবে, তারপরে নাইট্রোজেন সারও দিতে হবে। তা এই ক্ষেত্রে মানে চাষ যখন একটু গাছ বেড়ে গেল সেই ক্ষেত্রে অনুখাদ্য দেওয়ার কি কত প্রয়োজন আছে বা কি মাত্রায় অনুখাদ্য দেবে? অনুখাদ্য আমাদের মানে পশ্চিমবঙ্গের মাটিতে যদি আমি সার্বিকভাবে
দেখতে যাই তাহলে আমাদের কিছু কিছু ক্ষেত্রে জিঙ্ক এবং আয়রনের প্রত্যেকটা ক্ষেত্রে মাটিতে তাদের অভাব আছে। সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা ফসলের জন্য আমাদের দপ্তর থেকে অনুখাদ্য ব্যবহারের কথা বলে থাকি। এক্ষেত্রে আমি অনুখাদ্য যদি ব্যবহার করতে বলি তাহলে আমাকে মোটামুটি যে কোনো ফসলের ক্ষেত্রে 25 থেকে 30 দিন বা ফুল আসার আগে আমাকে বোরন এবং আয়রন, বোরনটাই বিশেষ মাত্রায় আমরা ব্যবহার করে থাকি, জিঙ্ক ব্যবহার করে থাকি। বোরন, চিলেটেড জিঙ্ক। বোরনের ক্ষেত্রে আমরা 0.2% বোরন প্রতি লিটার জলে আমরা গুলে সেই স্প্রে করতে পারি। জিঙ্কের ক্ষেত্রে হচ্ছে 0.5% প্রতি লিটার জলে গুলে আমরা 25 থেকে 30 দিন বা ফুল আসার আগে ঠিক করতে পারি, প্রয়োগ করতে পারি। দ্বিতীয়বার সাধারণত আমরা করে থাকি কি, যখন ডাল জাতীয় শস্যের ক্ষেত্রে ফুল পড়ে গেল বা পড আসার ঠিক আগে, সেই টাইমে আমরা দ্বিতীয় স্প্রে একই ডোজ, মানে বোরনের ক্ষেত্রে 0.2% প্রতি লিটার জল এবং জিঙ্কের ক্ষেত্রে 0.5% প্রতি লিটার জলে গুলে পড আসার পরে, মানে পড যখন দানা পুষ্ট হতে শুরু করে যায় সেই টাইমে যদি আমরা দিই তাহলে ফলন অনেক গুণ বেড়ে যায় এবং বীজে জিঙ্ক বা আয়রন জাতীয় মানে অনুখাদ্যের গুণগত মান বৃদ্ধি পায়। আচ্ছা, জিঙ্কটা দিলে পরে আপনার ফলনটা অনেকটা বাড়বে, একথাই বলতে চাইছেন তো? হ্যাঁ, বেশ। আচ্ছা ম্যাডাম, আপনি বলুন না যে ধরুন খেসারি বা মুসুর বা ছোলা, এইগুলো রোপণের পদ্ধতি কি ছড়িয়ে ছিটিয়ে বুনবেন না সারিতে বুনবেন? চাষি বন্ধুরা সাধারণত ছড়িয়েই বুনে থাকেন, কিন্তু কোনটা উপযুক্ত এবং তাতে কোনটার বেশি ফলন হতে পারে? আমরা এর আগেই আলোচনা করলাম যে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পরিচর্যা, এর একটা দ্বিতীয় ধাপ হচ্ছে কিভাবে রোপণ করবে বা রোপণ পদ্ধতি। চাষি বন্ধুরা মানে কি বলবো, ট্র্যাডিশনালি মানে তাদের যে রোপণ করার পদ্ধতি, তাতে তারা ছোলা, মুসুর বা মুগ এই জাতীয় ডাল শস্যগুলো ছড়িয়ে বুনতে অভ্যস্ত। কিন্তু এটা বিভিন্ন তথ্য এবং আমাদের বিভিন্ন যে কৃষি গবেষণাগারগুলি আছে এবং কৃষি খামার আছে, তাতে যে বিভিন্ন ট্রায়াল করা হয়েছে, তাতে দেখা গেছে যে ছড়িয়ে বোনার থেকে যদি লাইনে বা সারিতে যে কৃষক বন্ধুরা বুনতে পারেন তাহলে সেটা অনেক বেশি ফলনদায়ী। তো এক্ষেত্রে আমরা বলি যে সারিতে যদি বোনা হয় তাহলে সারি থেকে সারির দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার এবং বীজ থেকে বীজের দূরত্ব 10 সেন্টিমিটার, এই হারে লাইন করে তাদেরকে বুনতে। এতে প্রধান সুবিধা হচ্ছে ফলনটা যেমন বাড়বে, আলো বাতাস সমস্ত কিছুই ভালোভাবে পাওয়া যাবে, জমিতে সঞ্চালিত হবে। দ্বিতীয়ত, রোগ পোকার যদি আক্রমণ হয় সেক্ষেত্রে রোগ পোকা দমনকারী যে সমস্ত পেস্টিসাইড বা বিষ ছড়াতে হয় সেক্ষেত্রে লাইনে বুনলে সেটা গাছে ভালোভাবে স্প্রে করা যাবে। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটু জিজ্ঞেস করি, ধরুন খেসারির কথা বলেছেন, তো খেসারি অনেক সময় দেখা যায় যে আমন ধান কাটার অনেকটাই আগে খেসারি করে জমিতে ছড়িয়ে দেওয়া হচ্ছে, তারপর ধান কেটে গেল, কিছু কিছু যেগুলো গাছ বেরিয়েছে সেটাও অনেক তার সঙ্গে কেটে গেল। এই যে ছড়িয়ে দেওয়া, অর্থাৎ আমন ধান থাকতে থাকতে ছড়িয়ে দেওয়া জমিতে রস থাকাকালীন, এই পদ্ধতিটা কি খুব ভালো, না একেবারে আমন ধান কাটার পরে যদি খেসারি চাষ করা যায় সেটাই ভালো? না, এটার দুটো সুবিধা আছে। একটা হচ্ছে আমরা এটাকে বলে থাকি পয়রা ক্রপিং, মানে একটা গাছ অলরেডি আছে, একটা শস্য অলরেডি আছে, তার মাটিতে যে রসটা আছে সেই রসটা ব্যবহার করে সেই রসটার মাধ্যমে দ্বিতীয় আরেকটা শস্যের চাষ। এক্ষেত্রে হয় কি, মাটির যে ময়েশ্চার থাকছে বা মাটির যে রসটা থাকছে সেটার ব্যবহার হচ্ছে, এবং যে সমস্ত জমিতে সেচের অসুবিধা আছে বা সাধারণত ডাল জাতীয় শস্যে সেচের প্রয়োজন হয় না, কিন্তু একটা জীবনদায়ী সেচ কিন্তু ফলনে অনেকটাই প্রভাব সৃষ্টি করতে পারে। তো এই পয়রা ক্রপিংয়ের মাধ্যমেও বেশ কিছু জায়গায় হয়ে থাকে, এতে অসুবিধা কিছুই নেই। তবু পয়রা ক্রপিংয়ের থেকে যদি সোল ক্রপিং বা যেটা শুধুমাত্র গাছের সাথে না করে মানে ফসল কাটার পরে যেটা করা হয়, সেই ধরনের চাষে ফলনটা অবশ্যই বেশি থাকে। বেশ, মোহাম্মদ রেজা, আপনার কাছে জেনে নেব, ধরুন এই যে জমিতে যখন বীজ রোপণ করা হচ্ছে, সব ফসলের ক্ষেত্রেই আপনারা বলে থাকেন যে বীজ শোধন অনেকটা টিকাকরণের মতো, অর্থাৎ বীজ শোধন যদি আগে করা যায় তাহলে রোগ পোকার সম্ভাবনা অনেকটাই কমে যায়। এক্ষেত্রে অর্থাৎ এই যে মুসুর, খেসারি কিংবা ছোলা চাষ করার আগে বীজ শোধন করাটা কতটা জরুরি এবং কিভাবে এই বীজ শোধন করবেন, কিভাবে লাগাবেন, যদি একটু বলে দেন। ফসলকে লাভজনক উপায়ে চাষ করতে গেলে বীজ শোধন অত্যাধিক মাত্রায় জরুরি এবং সেটা আমাদের দপ্তর থেকে প্রত্যেকটা চাষির মাধ্যমে পৌঁছে দেওয়ার বার্তা আমাদের দিয়ে থাকি।
যেটা করা হয় যে বীজ শোধনের ক্ষেত্রে আমাদের দুটো দিকে নজর রাখতে হবে, বিশেষ করে ডাল শস্যের ক্ষেত্রে। যদি আমি রোগ প্রতিরোধ করতে চাই তাহলে আমাকে কার্বেন্ডাজিম ছত্রাকনাশক দিয়ে আমাকে বীজ শোধন করতে হবে। সেক্ষেত্রে কার্বেন্ডাজিম বা থাইরাম 1.5 থেকে 2 গ্রাম প্রতি কেজি বীজের সঙ্গে মিশিয়ে তারপরে আমার সেই বীজটাকে মাটিতে ছড়াতে হবে। অথবা ডাল শস্যের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডাল জাতীয় শস্য বাতাসের নাইট্রোজেনকে তাদের নিজের শিকড়ের মধ্যে আবদ্ধ করতে পারে। এক্ষেত্রে কি হয়, আমার পরবর্তীকালে নাইট্রোজেন সারের চাহিদা অনেকটাই কমিয়ে যায়। তো সেক্ষেত্রে আমার যে রাইজোবিয়াম জাতীয় যে জীবাণু সার আছে, সেই রাইজোবিয়াম জাতীয় জীবাণু সার দিয়ে আমরা বীজ শোধন করতে পারি। এবং এর জন্য যেটা করতে হবে যে আমাদেরকে 300 থেকে 400 গ্রাম প্রতি একর বীজের সঙ্গে 300 থেকে 400 গ্রাম রাইজোবিয়াম জাতীয় জীবাণু সার গুড়ের সঙ্গে বা ফ্যান মানে ভাতের ফ্যান যেটা থাকে সে ফ্যানের সঙ্গে ভালো করে 10-15 মিনিট মিশিয়ে সেটাকে মেশানোর পর সেটাকে ঠান্ডা করতে হবে এবং সেটাকে ছায়ায় সেটাকে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেওয়ার পরে সেটাকে আমাদেরকে মূল জমিতে তখন ওই বীজগুলোকে আমাকে বপন করতে হবে। এক্ষেত্রে আমাদের কি হয় যে ওই শিকড়ের যে অর্বুদ থাকে, যে অর্বুদের মাধ্যমে রাইজোবিয়াম জাতীয় জীবাণু বাতাসের নাইট্রোজেনটাকে আবদ্ধ করতে পারে, সেক্ষেত্রে আমাদের ডাল শস্য জাতীয় ফসলের ক্ষেত্রে নাইট্রোজেনের মাত্রা অনেকটা কমে যায়। বেশ, আচ্ছা এইবার ম্যাডাম আপনি বলুন, ধরুন আপনি তো বলেছেন ডাল শস্যে তেমন একটা জলের প্রয়োজন হয় না, কিন্তু যেখানের মাটি অনেকটাই উঁচু জমি এবং সেখানে জলের অনেকটা শুষ্ক রয়েছে, অর্থাৎ জমি ফেটে গেছে, সেক্ষেত্রে জল যদি সেচ করতেই হয় তাহলে চাষি বন্ধুরা কীভাবে জল সেচ করবেন? ডাল জাতীয় শস্য আমাদের সহ অধিকৃষিকর্তা বলেছেন যে জল একদমই সহ্য করতে পারে না, অর্থাৎ জল জমা জমিতে কখনোই চলবে না, তাহলে গাছের বিভিন্ন রকমের ছত্রাকঘটিত রোগ দেখা দেবে। তো জল জমানো যাবে না, অথচ শুষ্ক জমিতে সেচ দিতে হবে। এর জন্য আমরা বলে থাকি চাষি ভাইদের যে আপনারা বিন্দু সেচ বা ফোয়ারা সেচের মাধ্যমে জমিটাতে সেচ দেবেন। এইটিকে আমরা প্রধানত বলে থাকি জীবনদায়ী সেচ, অর্থাৎ যে জমিগুলো একদম শুষ্ক, জমি ফেটে গেছে, রস নেই, সেক্ষেত্রে একটা জীবনদায়ী সেচ ফুল আসার আগে অথবা ফুল ঝরে যাওয়ার পরে দিতে হবে। হ্যাঁ, ইতিমধ্যে আমাদের একজন দর্শক বন্ধু ফোনে আছেন, জেনে নিকে আছেন। নমস্কার। হ্যালো। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন এবং কি জানতে চাইছেন? হ্যালো, আমি কুচবিহার জেলা থেকে বলছি, সিতাই ব্লক চামটা গ্রাম। বেশ, নমস্কার, বলুন কি জানতে চাইছেন, আপনার প্রশ্ন বলুন দয়া করে। আমি বলছি যে এখন যদি আমি মসুর ডাল চাষ করি। হ্যাঁ বলুন, শুনছি, বলুন। বললাম এখন যদি আমি মসুর ডাল চাষ করি, এখানে তো এখন তামাক চাষ করে, এবার সেই জায়গায় আমি কি করব? বেশ, আপনি শুনতে থাকুন। কোচবিহার থেকে প্রশ্ন করেছেন। এখন তো ম্যাডাম আপনি যদি বলে দেন যে উনি এখন কি করবেন, মসুর ডাল চাষ করতে চাইছেন। মসুর ডাল চাষের উপযুক্ত সময় হচ্ছে অক্টোবর মাসের শেষ থেকে নভেম্বর মাসের মাঝামাঝি সময়, অর্থাৎ এখন যদি আপনি কুচবিহার থেকে চাষ করেন তাহলে এখন কিছুটা মোটামুটি 15 দিন মতো দেরি হয়ে গেছে, অর্থাৎ 15 দিন দেরি করে আপনাকে বীজটা আপনি মাটিতে ফেলছেন। তো সেক্ষেত্রে প্রথমেই আপনাকে বীজটা সার্টিফাইড বীজ কিনতে হবে বাজার থেকে। সেই বীজ কিনে বীজটিকে শোধন করে নিতে হবে। শোধন করার জন্য আমাদের সহকৃষি অধিকর্তা সাহেব বললেন যে কার্বেন্ডাজিম বা থাইরাম জাতীয় যে কোনো একটা ছত্রাকনাশক দিয়ে আপনাকে বীজটা শোধন করতে হবে। এর সাথে অবশ্যই আমরা বলবো ডাল জাতীয় শস্য যেহেতু তার অর্বুদে বাতাসের নাইট্রোজেনকে আবদ্ধ করে নডিউল তৈরি করে, সেই জন্য একটি জীবাণুনাশক জাতীয় যদি দেওয়া যায় বা জীবাণু সার যদি দেওয়া যায় তাহলে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেইটা দিয়ে বীজ শোধন করে সেই বীজ আপনি যদি জমিতে বপন করেন, আপাতত আপনার সেচের জমিতে যদি রস থাকে তাহলে কোনো সমস্যা নেই। যদি মাটি শুকিয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে একটা আপনাকে সেচ দিতে হবে, হালকা সেচ দিতে হবে মাটির যে রস আছে সেই রসটিকে ধরে রাখার জন্য। এরপর আপনি বীজ ফেলে সেটা অঙ্কুরোদ্গম হবে এবং তার পরবর্তীকালে যা যা পরিচর্যা আছে, আগাছানাশক এবং যদি রোগ পোকার আক্রমণ দেখা যায় তাহলে সেক্ষেত্রে আপনার রোগ পোকা দমন করার জন্য বিভিন্ন রকম ওষুধ বা বিষ রয়েছে, সেগুলো স্প্রে করে আপনাকে চাষটা করতে হবে। যখন রোগ পোকার কথা এলোই তখন মোহাম্মদ রেজা আপনার কাছে জেনে নিই যে মূলত এই ডাল শস্য চাষ করার সময় চাষি বন্ধুদের দেখতে হবে যে কোন কোন রোগ আক্রমণ করছে এবং তার প্রতিকার কি আছে। তারপর আসছি পোকার কথায়। ডাল শস্যের ক্ষেত্রে যেসব রোগ আমার দেখা যায় যে
যখন আমার আবহাওয়া মানে মানে শীত আছে, কুয়াশা পড়ছে এবং সেই সঙ্গে আমার যদি টেম্পারেচার বা তাপমাত্রা যদি বাড়তে থাকে, তাহলে সাধারণত আমাদের ওই গোড়া পচা রোগ বা ঢলে পড়া রোগ এই জাতীয় রোগের প্রাদুর্ভাব খুব দেখা যায়। সেক্ষেত্রে আমাকে যদি আমি প্রাথমিকভাবে বীজ শোধন ছত্রাকনাশক দিয়ে বীজ শোধন করে থাকি, তাহলে এই সব রোগের প্রাদুর্ভাব অনেকটাই জমিতে কম হয়। কিন্তু যদি আমি কোনো রকমভাবে বীজ শোধন না করে থাকি বা আমার মূল জমিতে যদি এইসব ছত্রাক ঘটিত রোগের প্রকোপ দেখা যায়, তাহলে আমাকে যেটা করতে হবে যে হেক্সাকোনাজল বা প্রপিকোনাজল এই জাতীয় যে ছত্রাকনাশক আছে বা আমার কার্বেন্ডাজিম, মেটালাক্সিল যে ছত্রাকনাশক আছে, সেইগুলো প্রতি লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম প্রতি লিটার জলে ভালো করে গুলে আমাকে জমিতে স্প্রে করতে হবে। সেক্ষেত্রে আমার অনেকটা রোগের প্রভাব কম দেখা যেতে পারে। আচ্ছা, এবার পোকার ক্ষেত্রে কি কি পোকা মূলত খুব ক্ষতি করে এবং সেই পোকাকে কিভাবে দমন করবেন চাষি বন্ধুরা? পোকার ক্ষেত্রে ডাল জাতীয় শস্যের প্রধান পোকা যদি আমাকে বলতে হয়, তাহলে সুটি ছিদ্রকারী পোকার প্রাদুর্ভাব খুব দেখা যায়। এছাড়া পরের দিকে যখন তাপমাত্রা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বা শুরুর দিকে অনেক সময় তাপমাত্রা বাড়ার জন্য কালো জাব পোকার আক্রমণ দেখা যায়। সেক্ষেত্রে আমাকে সুটি ছিদ্রকারী পোকার ক্ষেত্রে ফিপ্রোনিল 15 মিলিলিটার প্রতি 15 লিটারের ব্যারেল যদি হয় আমার স্প্রে করার জন্য, তাহলে 15 লিটারের ব্যারেলে 15 মিলিলিটার ফিপ্রোনিল বা ইমিডাক্লোপিড 7 ml 15 লিটারের ব্যারেলে, এইগুলো বা আমার অ্যাসিটিমাপ্রিড, ক্লোরপাইরিফস এই সব জাতীয় আমার যে কীটনাশক আছে সেই কীটনাশক দিয়ে আমাকে স্প্রে করতে হবে। অথবা যে আমার যদি কালো জাব পোকা থাকে, তাহলে কালো জাব পোকার ক্ষেত্রে আমার অ্যাসিটিমাপ্রিড বা ইমিডাক্লোপিড এই সব জাতীয় এই একই ডোজ 7.5 থেকে 15 মিলিলিটার প্রতি 15 মিলিলিটার জলে গুলে ভালো করে স্প্রে করতে হবে। বেশ। আচ্ছা, আপনি তো অনেকগুলো রাসায়নিক ওষুধের কথা বলেন যেগুলো স্প্রে করলে পরে রোগ বা পোকা অনেকটাই দমন হবে, কিন্তু আমি যদি রাসায়নিক সার বা রাসায়নিক কীটনাশক না ব্যবহার করি, শুধুমাত্র জৈব উপায়ে যদি আমরা এই কীটনাশক প্রয়োগ করি, সেগুলো কি আছে? জৈব উপায়ে আমার আছে, যেটা আমরা করে থাকি যে নোভালিউরান বলে একটা আমাদের জৈব নাশক থাকে, সেই জৈব নাশক নোভালিউরান আমরা ব্যবহার করতে পারি। এছাড়া আমি যদি বীজ শোধন করতে চাই জৈব পদার্থ দিয়ে, তাহলে আমার ট্রাইকোডার্মা ভিরিডি বলে এক প্রকারের জৈব আছে, যেটা আমার 4 গ্রাম প্রতি কেজি বীজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে সেটা আমরা বীজ শোধন করে নিতে পারি। এছাড়াও নিম তেল জাতীয় পদার্থেরও আমরা প্রয়োগ করতে পারি, যেক্ষেত্রে আমাদের রোগ এবং পোকার দুটোর ক্ষেত্রেই প্রাদুর্ভাব অনেকটাই কমে যায়। আচ্ছা, এই যে জৈব কীটনাশকের কথা বলেন, এগুলো কি একটু বেশি পরিমাণে করতে হয়? মানে রাসায়নিক অল্প দিলে হয়তো কাজ হয়ে যায় অনেকটা বেশি, জৈব যে কীটনাশকের কথা বলছেন এগুলো কি একটু বেশি পরিমাণে বা বারে বারে? জৈব কীটনাশক বেশি পরিমাণে ব্যবহার করা যেতে পারে, সেক্ষেত্রে ক্ষতিকর কোনো থাকে না, ক্ষতির প্রভাব কোনো থাকে না, আমি বেশি পরিমাণ ব্যবহার করতেই পারি। নিম তেল বা আমার ট্রাইকোডার্মা ভিরিডি অথবা নোভালিউরান এগুলো আমার বেশি করে করা যেতে পারে। বেশ। আচ্ছা দেবদানী ম্যাডাম, আপনি একটু বলুন যে ধরুন এই যে ডাল শস্য চাষকে আরও জনপ্রিয়তা করতে গেলে বা আরও চাষি বন্ধুরা যাতে এই বেশি বেশি করে ডাল চাষ করেন, তার জন্যে তার কি উপদেশ দেবেন তাদের জন্যে? ডাল মানে আমাদের পুষ্টির একটা প্রধান সোর্স। অনেকেই আছেন যারা নিরামিষাশী, তারা প্রাণীজ প্রোটিন গ্রহণ করেন না। ডাল সেক্ষেত্রে তাদের কাছে একটা উদ্ভিজ্জ প্রোটিনের উৎস। তো ডাল চাষ যদি আমরা বাড়াতে পারি, আমাদের যে পুষ্টির ঘাটতি আছে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে, তো সেই জায়গাটা আমাদের অনেকটাই ঘাটতি পূরণের কাজ করবে। ডাল জাতীয় শস্যের চাষ শুধুমাত্র যে লাভজনক তাই নয়, আমরা পরিবেশের দিক দিয়ে যদি ভাবি তাহলে এটি মাটির স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ ডাল জাতীয় শস্য যেহেতু এর মূলে নোডিউল ফর্মের মাধ্যমে বাতাসে নাইট্রোজেনকে আবদ্ধ করে, তাই নাইট্রোজেন ঘটিত সারের ব্যবহার কিন্তু পরবর্তী ফসলের ক্ষেত্রে অনেকখানি কমে যায়। তো নাইট্রোজেন ঘটিত সার বলতে মূলত ইউরিয়ার ব্যবহার যখন কমে যাচ্ছে, তো সারা বছরে যখন চাষিভাই হিসাব করে দেখবেন, তখন দেখা যাবে সারের বাবদ যে তার খরচাটা হচ্ছে সারা বছরে, সেটা বছরে একবার ডাল চাষ করলে কমছে। আচ্ছা, এছাড়া সংরক্ষণের ব্যাপারটা যদি একটু বলে দেন খুব সংক্ষেপে, আমাদের সময় একেবারে শেষের দিকে, যে বীজ তুলবেন বা সংরক্ষণ কিভাবে করবেন? সংরক্ষণের মূলত ডালের প্রধান শত্রু বলা যায় সেটা হচ্ছে আর্দ্রতা বা ময়েশ্চার।
ডাল শুধুমাত্র খাদ্য হিসেবে গ্রহণ করাই নয়, সেই ডাল থেকে মানে যে শস্যটা তিনি চাষি ভাই ঘরে নিয়ে গেলেন সেটা পরবর্তীকালে তারা অনেক সময় বীজ হিসেবেও ব্যবহার করে থাকেন। তাই ভালোভাবে ডালের সংরক্ষণ খুব সুন্দরভাবে করে রেখে এবং যাতে হাওয়া পাস না করে, অর্থাৎ ময়েশ্চারে যে না ধরে সেটাকে লক্ষ্য রাখতে হবে। একদম একদম এয়ারটাইট ভাবে ডালটাকে সংরক্ষণ করতে হবে। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা জানতে পারলেন যে উপযুক্ত বিজ্ঞানসম্মত উপায় কিভাবে ডাল শস্যের চাষ করবেন। আমাদের দুজন বিশেষজ্ঞ খুব সুন্দরভাবে ব্যাপারটা বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে ডাল শস্য চাষ করলে তাহলে আপনাদের জমির উর্বরতা শক্তি অনেকটাই বাড়বে এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের লাভের পরিমাণটা অনেকটা বাড়বে। আমাদের যারা চাষি বন্ধু রয়েছেন তারা যদি এই পদ্ধতি অবলম্বন করে চাষ করেন তাহলে কিন্তু আপনারা ডাল শস্যে অনেকটাই লাভবান হতে পারেন। আর বিস্তারিত জানতে আপনাদের নিকটবর্তী যে সমস্ত কৃষি দপ্তর আছে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন এবং পরামর্শ নিতে পারেন। তাহলে আজকের আলোচনা এখানেই শেষ করি। আপনাদেরকে ধন্যবাদ। নমস্কার, নমস্কার, নমস্কার।